স্টাইনারকে কিছু বলাই উচিত হয়নি। ক্লেবর্নের বোঝা উচিত ছিল নিক ওর কথাকে কোনো গুরুত্বই দিচ্ছেন না। তবে একবার যখন বলে ফেলেছে, তখন অবশ্য ওসব কথা ভেবে আর কোনো লাভ নেই। সমস্যা হলো ওরা সবাই এখন তাকে হাসপাতালের ভেতরে আটকে ফেলেছে। ওকেই কিনা রোগী বানিয়ে ফেলেছে। ডায়াগনোসিস যে কি সেটাও কেউ বলছে না। নার্স বা আর্দালিরা অবশ্য ওর সাথে কথা বলার সময় ডাক্তার বলেই ডাকছে। একদম ভদ্র আচরণ করছে সবাই। ভদ্র, তবে শক্ত। অবশ্য এমন শক্ত হবার দরকারও আছে। ওদের জায়গায় তিনি হলেও একই আচরণ করতেন। নিজের ডাক্তার বলে রোগী হিসেবে নিজেকে মেনে নিতে পারছেন না ক্লেবর্ন। এই কেউ তাকে পরীক্ষা করে দেখছে, তো এই কেউ তার সারা দেহে কি যেন খুঁজে বেড়াচ্ছে। যেন ডাক্তার বা রোগী না, কোনো অপরাধী তিনি। এখানে দাঁড়াও, ওখানে বসো, কহাতক সহ্য হয়। অদ্ভুত এক সুর বাজছে কোথাও। সুরটা ঠিক যেন তার মাথায় গিয়ে আঘাত হানছে। মনে হচ্ছে কানের পর্দা ফেটে যাবে। চোখ বন্ধ করে রেখেও সুরটার হাত থেকে পালাতে পারছেন না তিনি। পালাবার কোনো উপায় নেই। হাত দিয়ে কান ঢাকতে যাবার সময় আচমকা উপলব্ধি করতে পারলেন বেঁধে রাখা হয়েছে তাকে। আস্তে আস্তে কেঁপে উঠতে শুরু করলো তার দেহ। জোর করে সামনের দিকে ঝুঁকে এলেন তিনি। অনড় হয়ে চেপে বসা স্ট্র্যাপগুলো হার মানতে চাইছে না। নেই, কোনো উপায় নেই পালাবার। কিন্তু না, হার মানা চলবে না। পালাতে তাকে হবেই। হঠাৎ জেগে উঠলেন তিনি। চোখ খুলে কোমরের দিকে চাইলেন। সিট বেল্ট বাঁধা আছে। শান্ত হও, নিজেকেই বললেন। বিমানে আছো তুমি। আশ্বস্ত হয়ে চেয়ারে হেলান দিলেন তিনি। মুখে যে হাসি চলে এসেছে তা পরিষ্কার বুঝতে পারছেন। একই সাথে অপরাধ বোধ আর স্বস্তিতে ভরে উঠল তার মন। ঠিক বলেছিলেন স্টাইনার। আসলে অধিক পরিশ্রমে ক্লান্ত হয়ে গিয়েছেন তিনি। বিমানে ঘুমিয়ে পড়াটাই তার প্রমাণ। এতক্ষণ ধরে দুঃস্বপ্নে যা যা দেখছিলেন সেসবও ব্যাখ্যাযোগ্য। যেমন বিমানবালা আর এখানকার কর্মচারীরা হচ্ছেন তার স্বপ্নের নার্স আর আর্দালি। বিমানবন্দরে সিকিউরিটি পার হবার সময় যে তার শরীর খুঁজে দেখা হয়েছে তা হলো শারীরিক পরীক্ষা। বিমানে ওঠার জন্য অপেক্ষা করতে বলা, বসে থাকতে বলা, সিট বেল্ট বাঁধতে বলা, এসবের ব্যাখ্যা তো বোঝাই যাচ্ছে। অদ্ভুত আওয়াজটাও বিমানের সাধারণ বাজনা। তবে কান ফেটে যাবে বলে তা অনুভূতিটা হচ্ছিল, সেটা এখনো আছে। তবে যেহেতু বিমান অবতরণ করতে শুরু করেছে, তাই তা নিয়ে বেশি ভাবলেন না তিনি। এখন চুপচাপ বসে থাকার সময়। তার চারপাশের যাত্রীরা যার যার হ্যান্ডব্যাগ খুঁজে বের করা নিয়ে ব্যস্ত। যত দ্রুত সম্ভব বের হওয়ার জন্য সবাই হুড়োহুড়ি করছে। মানুষের স্বভাবটাই এমন, সব সময় যে কোনো লাইনের একদম সামনে থাকতে চায়। দীর্ঘশ্বাস ফেলে নিজের ব্রিফকেসটা নিয়ে দরজার দিকে এগোলেন তিনিও। যান্ত্রিক মুখ করে বিমানবালা ওখানে দাঁড়িয়ে আছে। তোতা পাখির মতো একই বলি আওড়াচ্ছে একটু পরপর। এই বিমানে সফর করার জন্য ধন্যবাদ জানাচ্ছে যাত্রীদের আর বলছে, লস অ্যাঞ্জেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে স্বাগতম। লবিতে এসে ডাক্তার ক্লেবর্ন দেখতে পেলেন যাত্রীদের স্বাগত জানাতে এসেছে বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনরা। ক্লেবর্ন নিজেও ভিড়ের মাঝে যেন কাকে খুঁজতে শুরু করলেন। কিন্তু কাকে? নরমান নিশ্চয়ই ভরা বিমান বন্দরে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতে আসবে না। অবশ্য নিক স্টাইনারের কথা সত্য হবার একটা সম্ভাবনাও রয়ে যায়। হয়তো তার এখানে আসাটা
একেবারেই পণ্ডশ্রম হতে চলেছে। সামনের দিকে এগোতে শুরু করলেন ক্লেবর্ন। উপরের লবি থেকে বেরিয়ে নিচতলায় চলে এলেন। এবার উদ্দেশ্য একদম বাইরে বেরিয়ে যাওয়া। পুরো ব্যাপারটা অদ্ভুত এক ধারণার জন্ম দিল তার মনে। সুড়ঙ্গ দিয়ে বের হবার ব্যাপারটা যেন পুনরায় জন্ম নেবার মতো। একবার ওদের ঢোকা মাত্র বের হবার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। বাইরে তাদের জন্য অপেক্ষা করছে একদম ভিন্ন এক দুনিয়া। তবে সত্যি সত্যি জন্মগ্রহণ করার সম্ভবত এর চেয়ে সহজ ছিল। গাড়ি ভাড়া নেবার ব্যবস্থা করা, লস অ্যাঞ্জেলেসের ম্যাপ কেনা, নিজের ব্যাগটা খুঁজে বের করে কনভেয়ার থেকে তুলে নেয়া, প্রতিটি কাজই অত্যন্ত সময় সাপেক্ষ, ধৈর্যের পরীক্ষা নেয়। সেই সাথে বাড়িয়ে তোলে বিরক্তি। ভ্রমণ যে কবে আনন্দদায়ক এক অভিজ্ঞতা থেকে কষ্টকর একটা কাজ হয়ে দাঁড়িয়েছে তা ঈশ্বরই জানেন। সমস্যা ক্লেবর্নের নিজেরও হতে পারে। হয়তোবা তার ধৈর্য সত্যিই কম, হয়তো একটু বেশি ক্লান্তি ভর করেছে তার উপরে। বিমানবন্দরের বাইরে বেরিয়েও মেজাজ খুব একটা ভালো হলো না তার। পিঁপড়ার মতো ধীরগতিতে এগুচ্ছে গাড়িগুলো। এছাড়া আছে বিভ্রান্তিকর সিগন্যালগুলোর অর্থ বের করা। মাথার উপরে আগোছালো ভাবে লাগিয়ে রাখা সাইনগুলো খুব একটা সাহায্য করছে না। অনেকক্ষণ পর সেঞ্চুরি বুলেভার্ডে এসে পৌঁছালেন ক্লেবর্ন। তারপর এগোলেন পূর্ব দিকে, ওদিকেই সেন্ট ডিয়াগো ফ্রিওয়ে। রাস্তায় ওঠে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। গাড়ি চালাতে চালাতে স্নায়ু শান্ত হয়ে আসতে শুরু করেছে। আসলে নিকের দোষ ধরে লাভ নেই। লোকটা ওকে একদম বাধা দেননি, উল্টো আরো সমর্থন দিয়েছেন। যখন বুঝতে পেরেছেন যে ক্লেবর্নকে থামানো যাবে না, তখন যথাসম্ভব সাহায্য করেছেন। হয়তো পুরোপুরি সন্তুষ্ট মনে করেননি, তবে ঠিক ঠিক বিমানে সিট বুকিং দেয়া, ওটিসকে দিয়ে তাকে বিমানবন্দরে নামিয়ে দেয়া, সব কিছুর ব্যবস্থা করেছেন। এও কথা দিয়েছেন যে এদিকে কোনো নতুন খবর এলেই জানাবেন। স্বপ্নটার কথা মনে পড়ে গেল তার। ওটা আসলে অবচেতন মনের নিজেকে শাস্তি দেবার এক প্রয়াস ছিল। নরম্যান পালিয়েছে, কিন্তু সেজন্য কেউ তাকে শাস্তি দেয়নি, তাই নিজেকে নিজেই শাস্তি দিচ্ছিলেন। বেটসের পালিয়ে যাবার ঘটনায় নিজেকে সম্পূর্ণ দায়ী বলে মনে করেন ক্লেবর্ন, আর তাই ওকে পুনরায় পাকড়াও করাটাকেও নিজের দায়িত্ব বলে ধরে নিয়েছেন। হ্যাঁ, নিজের এই ধারণার পেছনে যথেষ্ট শক্ত কারণ নেই তার, কিন্তু স্টাইনার বা অ্যাংস্ট্রমও যার যার ধারণার পেছনে কোনো শক্ত কারণ দেখাতে পারেননি, অন্তত এখন পর্যন্ত না। আর অমন কোনো প্রমাণ আসার আগ পর্যন্ত নিজের পেশাদারিত্ব, প্রশিক্ষণ আর বিশ্বাসের উপর ভিত্তি করেই এগোবেন তিনি। অবশ্য নরম্যানের সাথে তার সম্পর্ক পুরোপুরি পেশাদারি না, হওয়াটাও সম্ভবও না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন কোনো ডাক্তার এক রোগীর সাথে দেখা করেন, কথা বলেন, তখন সম্পর্কটা আর পেশাদারি থাকতে পারে না। লোকটার সবকিছু জানা তার, ওর সমস্ত গোপন কথা, সমস্ত দুশ্চিন্তা। নরম্যানের সাথে তাই তার সম্পর্কটাকে মাত্র একটা শব্দেই ঠিকঠাকভাবে প্রকাশ করা যায়: বন্ধুত্ব। সেই বন্ধুর এখন তার সাহায্য প্রয়োজন। পেশাদারিত্ব চলেই যাক। এসব ভাবতে ভাবতে কখন যে কর্নেট স্টুডিওস এর কাছাকাছি চলে এসেছেন তা নিজেও বলতে পারবেন না। ম্যাপ অনুযায়ী আর 1 মাইল পরেই জায়গাটা, তবে এখনো ওখানে যাবার দরকার নেই তার। এই মুহূর্তে থাকার একটা জায়গা খুঁজে বের করা আরো বেশি জরুরি। গাড়ির গতি কমিয়ে দিলেন তিনি। বুলেভার্ড রোডের পাশে অগণিত মোটেল দাঁড়িয়ে আছে।
তবে কোনোটাই তাকে খুব একটা প্রলুব্ধ করতে পারল না। এই মুহূর্তে গরম পানির পুল বা কালার টেলিভিশন খুব একটা দরকার নেই তার। দরকার হলো শান্ত নিশ্চুপ একটা জায়গা, যেখানে গাড়ি ঘোড়ার আওয়াজ তাকে খুব একটা বিরক্ত করতে পারবেন না। ডন মোটেল। একদম হঠাৎ করেই যেন মোটেলটা তার চোখে ধরা দিল। হয়ে এসেছে সাইনবোর্ড, হয়েছে তার পেছনের ইংরেজি এল আকৃতির দালানটাও। তবে পেইন্টিং আর পার্কিং এরিয়া ঠিক আছে। ভুল নজরে পড়ল না, অফিসে ঢোকার মতো দাঁড়িয়ে আছে একটা মাত্র গাড়ি। শান্তি আর নিস্তব্ধতা পাওয়া যাবে বলে মনে হচ্ছে। গাড়ি মডেলের প্রবেশ পথে ঢুকিয়ে বাইরে নামলেন ক্লেবর্ন। পা দুটো দপদপ করছে, ক্লান্তি ভালো মতোই পেয়ে বসেছে তাকে। বিকালের আলোতে পথ থেকে অফিসের দিকে এগিয়ে চললেন তিনি। ভেতরে প্রবেশ করে এক নজরে সবকিছু দেখে নিলেন। লবিটা একদম ছোট। এক কোনায় একটা ছোট পুরাতন আর বহু ব্যবহারে জীর্ণ কফি টেবিলে বসে আছে একটা ধাতব অ্যাশট্রে। ওটার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকগুলো ম্যাগাজিন। ডান দিকের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে 3টা ভেন্ডিং মেশিন, একটা কার্বনেটেড সাইট্রিক অ্যাসিড, একটা চকলেট ক্যান্ডি আর অন্যটার দাম বেশি রাখা সিগারেট দেখিয়ে প্রলুব্ধ করার চেষ্টা চলছে। রিসেপশন ডেস্কটা বাদ দিয়ে কেউ নেই। ওটার পেছনে একগাদা ফ্রেমে বাঁধানো ধূসর হয়ে আসা ফটোগ্রাফ সাজিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। সেই সাথে একটা দেয়াল ঘড়ি টিকটিক করে ক্লেবর্নের দৃষ্টি আকর্ষণ করার প্রয়াস পাচ্ছে সেটা। ঘড়ির ঘন্টার কাঁটাটা 6-এর ঘরে, যদিও তার হাত ঘড়ি জানাচ্ছে এখন 8টা বাজে। স্থানীয় সময় অনুসারে ঘড়িটাকে ঠিক করে নিলেন তিনি। হাত ঘড়ি না হয় ঠিক হলো, কিন্তু দেহ ঘড়ি কি আর এত সহজে ঠিক হয়? রাতে ভালো মতো ঘুমিয়ে না নিলে ওটা ঠিক হবে না। মোটেল মালিকের খোঁজে চারপাশে তাকালেন তিনি, কিন্তু কাউকে দেখতে পেলেন না। ডেস্কের কাছে গিয়ে ওদিকে উকি দিতেই দেখতে পেলেন একটা বেল। তর্জনী দিয়ে টেকা দিলেন ওতে। এখন অপেক্ষার পালা। কিছুক্ষণের মাঝেই ক্যাচক্যাচ করে খুলে গেল পেটিরও দরজা। ডেস্কের পেছনে এসে দাঁড়ালো কর্মচারী। বেশ লম্বা লোকটা, পাতল আর তুলোর মতো চুল। মুখের চামড়ায় রোদের ছাপ পড়েছে, রোদে খড়খড় করতে থাকা শুকনো নদীর তলদেশের মতো ফাটা চামড়া। তবে হাসিতে বর্ষের ছাপ পড়েনি। পড়েনি তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ক্লেবর্নের দিকে তাকিয়ে থাকা চাহনিতেও। পেশাদারি দৃষ্টিতে এতক্ষণ কর্মচারীকে দেখছিলেন ক্লেবর্ন। এখন ঘর ভাড়া নেওয়ার ব্যাপারে নজর ফেরালেন। জানালেন প্রতি রাতের জন্য $40 ভাড়া গুনতে তার কোনো আপত্তি নেই। এও জানালেন রবিবার পর্যন্ত থাকতে চান তিনি। স্টোভ আর ফ্রিজ আছে ঘরে। ভালো তো, তবে তার দরকার পড়বে বলে মনে হয় না। পুরোটা সময় বাইরে বাইরেই কাটবে তার। 6 নম্বর রুম পেছনের দিকে হলেও তার কোনো সমস্যা নেই, বরং পেছনের রুমই ভালো। রেজিস্টারে সই করার সময় নকল নাম ব্যবহার করতে মন চাইল তার, কিন্তু সামনে নিলেন নিজেকে। ওর এই সফরে ঢাক ঢাক গুড়গুড় করার কোনো ব্যাপার নেই। তার উপর এই মোটেলে থাকা অবস্থায় ওর কাছে বেশ কয়টি ফোন আসার কথা। নিজের নামে ঘর ভাড়া নিলেও শেষে তার ডাক্তারি পেশার পরিচয় এমডি অক্ষরদূত লিখলেন না। ফ্রেমে বাধাই করা ফটোগ্রাফগুলোর দিকে নজর পড়ল তার। বুঝতে পারলেন এরা সবাই অতীতকালের ফিল্ম স্টার। একজনকে চিনতে পারলেন তিনি,
কার্ল রুস না? নড করল বয়স্ক লোকটা। অসাধারণ অভিনেতা, বললেন ক্লেবর্ন। এক চিনি সিনিয়র বাদে তার মতো হবার অভিনেতা আর হয় না। ঠিক। কর্মচারী সবুজাভ চোখ দুটো যেন হেসে উঠল। তবে তিনি তো মূকাভিনেতা। আপনি চিনলেন কিভাবে? ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন? মাথা নাড়লেন ক্লেবর্ন। আরে না। আপনি? অনেক আগে করতাম। ফ্রেমগুলোর দিকে ইঙ্গিত করলেন বৃদ্ধ। এরা যখন এই শহর চালাতো তখন থেকেই আমি তাদের চিনি। এখন দেখুন, তারা দেয়ালে ঝোলানো কয়েক টুকরো স্মৃতিতে পরিণত হয়েছেন। আর আমি এখনো এই শহরে ঘুরে বেড়াচ্ছি। সময় কি অদ্ভুতভাবে কাজ করে, তাই না? আপনি কি অভিনেতা ছিলেন? হাসি ফুটে উঠল বলিরেখায় ছেয়ে যাওয়া চেহারাটায়। অভিনেতা হলে আমার ছবিও ওখানে ঝুলতে দেখতেন। আকারে অন্যদের চাইতে বড়ই হতো। না, আমি কখনো অভিনয় করিনি, তবে লিখেছি অনেক। চিত্রনাট্যকার বলতে পারেন। করনেট স্টুডিওস এ কাজ করতাম। করনেট? কৌতূহলী চোখে বৃদ্ধের দিকে তাকালেন ক্লেবর্ন। তাজ্জব ব্যাপার, মিস্টার পোস্ট, টম পোস্ট। আপনি নিশ্চয়ই এই ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানেন, মিস্টার পোস্ট। এককালে হয়তো জানতাম, এখন জানি না। সাইলেন্ট মুভির দিন শেষ হবার সাথে সাথে আমার দিনও ফুরিয়ে এসেছিল। অবসর নেয়ায় আপনাকে অসুখী বলে তো মনে হচ্ছে না। অসুখী হবার কি আছে? হাসি মিলিয়ে গেল পোস্টের মুখ থেকে। এই মডেলটা বানাবার আগে আমি এনসিনোতে একটা পুরাতন গাড়ির দোকান চালাতাম। মানছি, ডন মডেল তেমন বড় কিছু না, তবে ব্যস্ত থাকতে হয়। কাজ ছাড়া তাকাতে পারি না আমি। হাড়ের মতো সরু আঙুল তুলে বললেন তিনি। আজকালকার অবসর মানে কি জানেন? অবসর মানে হলো বুড়ো থুরথুরে এক মানুষ। অবসর মানে রোগে জর্জরিত এক ফুসফুস নিয়ে নোংরা পানিতে বিষাক্ত মাছ ধরা। লেখালেখি এখনো ছাড়েননি দেখছি, হাসলেন ক্লেবর্ন। আরে না, আমি এমন এক বৃদ্ধ যে এখনো মুখটাকে সামলে রাখতে শেখেনি। ডেস্কের ড্রয়ার থেকে এক গাদা চাবি বের করে একটা ডাক্তারের দিকে এগিয়ে দিলেন পোস্ট। এই নিন, বাক্স প্যাটরা কোথায়, দিয়ে আসি। লাগবে না, আমি পারবো। কয়েকটা ফোন করতে চাচ্ছিলাম। আপনার ঘরে আলাদা ফোন আছে? খুব ভালো। যা কিছু লাগবে জানাবেন। ধন্যবাদ। ব্যাগ ব্রিফকেস নামাবার উদ্দেশ্যে গাড়ির কাছে চলে গেলেন ক্লেবর্ন। কিছুক্ষণের মাঝেই দেখা গেল বাক্স পেটরা নিয়ে রুম নাম্বার 6 দাঁড়িয়ে আছেন তিনি। ঘরটাকে একটা বড় বড় মাইক্রোওয়েভ ওভেনের সাথে তুলনা দেয়া যায়। প্রচণ্ড গরম, প্রাণ যেন দেহকে বিদায় জানাতে প্রস্তুত। তাই থার্মোস্ট্যাট খুঁজে পেয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন তিনি। একদম সর্বোচ্চ শক্তিতে সেটাকে চালিয়ে দিলেন। বয়সের ভারে নুজো যন্ত্রটা শব্দ করে চালু হয়ে গেল। পরনের জ্যাকেটটা খুলে ফেলে ডাবল বেডের দেহটাকে আছড়ে ফেললেন। হাত বাড়ালেন টেলিফোনের দিকে। 6:30 বেশি বাজে। কলোনিতে কেউ থাকবে বলে মনে হয় না, কিন্তু তবুও ফোন করার সিদ্ধান্ত নিলেন তিনি। প্রথমে অপারেটরকে ফোন করে তার কাছ থেকে স্টুডিওর নাম্বার নিয়ে নিলেন। স্টুডিওর নাম্বারে এক মেয়ে ফোন ধরল। ট্রিস কলের কথা বলতেই দিয়ে দিল সংযোগ। অবাক হয়ে ক্লেবর্ন খেয়াল করলেন একবার রিং হবার সাথে সাথে ওপাশ থেকে কেউ
রিসিভার তুলে নিল। কে? মার্টি ড্রিসকলের ভরাট কণ্ঠ চিনতে পারলেন সহজেই। অ্যাডাম ক্লেইবর্ন বলছি, মিস্টার ড্রিসকল। কে? কণ্ঠ বিরক্তির সুর স্পষ্ট। ডাক্তার ক্লেইবর্ন, আপনার সাথে গত রবিবার কথা হয়েছিল। আপনি হাসপাতালে ফোন করেছিলেন। ও, ডাক্তার সাহেব। কণ্ঠ থেকে বিরক্তিটুকু উবে গেল। মনে পড়েছে, আপনি ফোন করে খুশি হয়েছি। কি ঘটছে না ঘটছে সেসব ব্যাপার এখন তাহলে আপনার মুখ থেকেই শোনা যাবে। কোনো অসুবিধা নেই, তবে ওসব কথা সাক্ষাতে হয় ভালো। সাক্ষাতে? আপনি এখানে এসেছেন নাকি? কেবল এলাম। আগামীকাল যদি সময় দিতে পারেন। আমি সারাদিনই আছি, আপনি যখন চান আসতে পারেন। 9টায়? 9:30 হলে ভালো হয়। আপনার জন্য গেটে পাসের ব্যবস্থা করে রাখবো। ঠিক আছে, তাহলে 9:30। দাঁড়ান। ক্লেইবর্ন ফোন রেখে দিচ্ছেন বুঝতে পেরে বলে উঠল ড্রিসকল। আপনার ওই বস, কি যেন নাম? হ্যাঁ, ডাক্তার স্টাইনার। গতকাল খুব খারাপ ব্যবহার করলো। নরমানের ব্যাপারে ঝামেলাই আছে নাকি? ওই ব্যাপারেই আপনার সাথে কথা বলতে চাই। রিসিভার রেখে দিতে দিতে যোগ করলেন ক্লেইবর্ন। আগামীকাল দেখা হবে। ড্রিসকলকে আর কোনো কথা বলার সুযোগ দিলেন না তিনি। এক হিসেবে কাজটা খেলো হয়ে গেল, কিন্তু ক্লেইবর্নের আশা ঘটনাটা ড্রিসকলের অবচেতন মনে কিছুটা হলেও প্রভাব ফেলবে। এমনিতেই লোকটা চিন্তিত হয়ে আছে, অন্য কারো মাঝে এতটুকু দেখতে পাননি তিনি। সূর্যের আলো আস্তে আস্তে কমে আসতে শুরু করেছে। এখানে এখন 7টা বাজে, যার অর্থ হাসপাতালের সময় 9টা। হাত পা ছড়িয়ে ঘুমাতে ইচ্ছে করছে তার, কিন্তু যেহেতু স্টাইনারকে এখানে আসা মাত্র ফোন করবেন বলে জানিয়েছিলেন, তাই রিসিভার তুলে নিলেন। প্রথমে ফোন করলেন লোকটার ব্যক্তিগত নাম্বারে। 10 বার রিং হবার পরেও যখন কেউ ধরল না, তখন তিনি রেখে দিয়ে হাসপাতালের নাম্বার ডায়াল করলেন। ক্লারা ধরল ফোন, জানালো স্টাইনার বাইরে গিয়েছেন। ফেয়ারভিল রোটারি ক্লাব না কাদের সাথে যেন আজ রাতে খাবার খাচ্ছেন তিনি। সবকিছু ঠিক আছে এমন ভাব দেখাবার চেষ্টা করছে লোকটা। রাগটাকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করে মেয়েটাকে মোটেলের ঠিকানা নাম্বার দিলেন ক্লেইবর্ন। এও জানালেন যে আগামীকাল ডাক্তার স্টাইনারকে ফোন করবেন। ওখানকার খবর আর জিজ্ঞাসা করলেন না, কেননা এক, কিছু ঘটলেও ক্লারার তা জানার কথা না, আর 2, স্টাইনার যেহেতু রোটারি ক্লাবের পাছায় চুমু খেতে ব্যস্ত, তাই ধরে নেওয়া যায় যে নতুন কিছুই ঘটেনি। ফোন রেখে দিয়ে একবার ভাবলেন বাইরে খেতে যাবেন কিনা, কিন্তু ক্লান্তি এমনভাবে পেয়ে বসেছে যে ইচ্ছা করছে না। জামা কাপড় ছেড়ে সুন্দর করে ক্লোজেটে ঝুলিয়ে রাখলেন। এরপর সুটকেস থেকে সবকিছু বের করে সাজিয়ে রাখলেন। রেজার, ব্রাশ ইত্যাদি বাথরুমে রাখার সময় একবার মনে হলো গোসল সেরে নিলে মন্দ হয় না, কিন্তু ওই যে ক্লান্তি, সকালে দেখা যাবে ভেবে পায়জামাটা পরে নিলেন। বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়বেন। এমন সময় ব্রিফকেসের উপরে উন্মাদিনীর চিত্রনাট্যটা পড়ে থাকতে দেখলেন। বিমানে আসার সময় পড়ার ইচ্ছা ছিল ওটা, কিন্তু ছোঁয়াও হয়নি। এখন পড়া যেতে পারে, কিন্তু লাভ কি? এই চিত্রনাট্যের ব্যাপারে কথা বলার জন্য তো কালকে তিনি ড্রিসকলের অফিসে যাচ্ছেন না, যাচ্ছেন এই লোকটাকে এই চিত্রনাট্য অনুসারে চলচ্চিত্র না বানানোর জন্য বোঝাতে। থার্মোস্ট্যাটটা বন্ধ করে বিছানায় উঠে বসলেন ক্লেইবর্ন। নাইট স্ট্যান্ডে রাখা বাতিটা জ্বালিয়ে
পরের দিনের মিটিংয়ে কিভাবে ড্রিসকলকে কাবু করবেন তা নিয়ে ভাবতে শুরু করলেন। কিভাবে এগুলো ভালো হয়? তার সবচেয়ে শক্তিশালী যে বৈশিষ্ট্য সেটাকেই কাজে লাগাবেন। যেভাবে কোনো রোগীর সাথে একটা সম্পর্ক গড়ে তোলেন সেভাবে। ডাক্তার ক্লেইবর্ন হবেন কর্তৃপক্ষের মতো একজন। সব ল্যাটিন আর গ্রিক শব্দ বাদ দিলে যে কোনো থেরাপি আসলে এমন একটা পরিস্থিতিরই সৃষ্টি করে। রোগীকে কথা বলতে দিতে হয়। এক্ষেত্রেও না হয় হোক। ড্রিসকল এই চলচ্চিত্রের সম্ভাবনার কথা বলে মুখে ফেনা তুলে ফেলুক। ডাক্তার ক্লেইবর্ন যেভাবে অন্য সব রোগীর কথা শোনেন সেভাবেই শুনবেন। ধরে নেবেন দালানের কার্নিশে দাঁড়িয়ে লাফ দেবার হুমকি দিচ্ছে এমন কোনো মানুষের কথা শুনছেন। লোকটার কথা শেষ হলে শুরু করবেন নিজের খেলা। বলবেন, নিঃসন্দেহে এই চলচ্চিত্র ভালো হবে, মানুষ জনের দৃষ্টি আকর্ষণ করবে, যেমনটা আকর্ষণ করবে কার্নিশ থেকে লাফ দেয়া। উন্মাদিনীর টাকাও কামাবে প্রচুর, কিন্তু সেটা তো বিমা করানো থাকলে লাফ দেখা লোকটাও পাবে। সমস্যা হলো সেটা খরচ করার সৌভাগ্য তার হবে না। তাই লাফ দেবার আগে ভালো মনে নিচের দৃশ্যটা দেখে নেওয়া দরকার। কেননা নিচের ড্রিসকলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে নরম্যান বেটস। আমি নিশ্চিত, বলবো ওকে, ভাবলেন ক্লেইবর্ন। এমন নিশ্চিত যে নিজের জীবন বাজি ধরতেও রাজি আছি। আর তাই আপনার মার্টিন ড্রিসকলের জীবন নিয়ে বাজি ধরতে চাই না। আচমকা তিনি উপলব্ধি করতে পারলেন নরম্যানকে এখনো বন্ধু হিসেবেই ভাবেন তিনি। কিন্তু নরম্যান, সে কি তাকে বন্ধু ভাবে? এই মুহূর্তে হয়তো ক্লেইবর্ন তার কাছে শত্রু। একদিক দিয়ে চিন্তা করলে তিনি তো তাই। স্বপ্নে নিজেকে নিজে শাস্তি দিচ্ছিলেন তিনি, কিন্তু বাস্তবে ছুটে এসেছেন লোকটাকে পাকড়াও করে শাস্তি দেবার মানুষে। নরম্যান তার সব পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছে। ওই যে বইটা, নরম্যানকে নিয়ে যেটা লেখার ইচ্ছা ছিল তার, সেটা ভেস্তে গিয়েছে। 5 বছরের সফল থেরাপির এক প্রমাণ হিসেবে ওটা লিখতে চেয়েছিলেন ক্লেইবর্ন। এর চেয়ে অনেক কম সময়ের কথা লিখেও অনেকে জনপ্রিয়তা পেয়েছেন। জনপ্রিয়তা চুলোয় যাক, এখন ওসব নিয়ে ভাববার সময় না। সামনে অবশ্যম্ভাবী ভাবে যে ঘটনাগুলো ঘটবে সেটা কিভাবে থামানো যায় তা নিয়ে ভাবার সময়। ভ্রু কুঁচকে উপরের অন্ধকারের দিকে তাকালেন ক্লেইবর্ন। নিজের ব্যাপারে দুশ্চিন্তা করা বন্ধ করে দেবার সময় হয়েছে। নরম্যান তার বন্ধু না শত্রু সে ব্যাপারে। উন্মাদ লোকটার শিকারদের আত্মীয় স্বজনদের কথা ভাবা দরকার, তাদের সাহায্য করা দরকার। আর সেই সাহায্য করাটা ক্লেইবর্নের দায়িত্ব। না, তিনি মনোবিদ কেবল সেই কারণে না, তার মাঝে মানবিক গুণাবলী এখনো অবশিষ্ট আছে সেই কারণে। অতীতকে পরিবর্তন করার ক্ষমতা থাকলে করতেন তিনি। তা যখন নেই তখন ভবিষ্যতে যেন আরো দুঃখ, আরো কষ্টের সম্মুখীন হতে না হয় তাদের, সেটা নিশ্চিত করতে নিজের সর্বোচ্চটা ঢেলে দেবেন। এজন্য এই অভিশপ্ত চলচ্চিত্রটা বন্ধ করে দিতে হবে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে হলেও নরম্যানকে খুঁজে বের করে ফিরিয়ে আনতে হবে।